फेस्टिवल में जाइए, फेस्टिवल में पार्टिसिपेट करते हैं एंड उसके बाद अगर आपको फेस्टिवल में रैंक मिलता है तभी जाके आप डीआरएस के मंच तक पहुंच सकते हो। एंड डीआरएस में आपको ट्रेनिंग दिया जाता है, आपके टैलेंट्स के ऊपर ही आपको ट्रेन किया जाता है एंड देन उसके बाद आपका जो भी फ्यूचर है वो इन्हीं से तय होता है। बट अभी अभी सर ने कहा कि डीआरएस ही एक एक्चुअल प्लेटफॉर्म है, तो मैं पूछना चाहूँगी एंड आई गेस मेरे दर्शकों को भी जानना है कि डीआरएस एक एक्चुअल प्लेटफॉर्म, आपको क्यों लगता है कि डीआरएस ही एक एक्चुअल प्लेटफॉर्म है? অ্যাকচুয়াল প্ল্যাটফর্ম কিনা মানে এটা আমাদের ছোট্ট বুদ্ধিতে যা আছে সেটা আমরা বললাম, যেটা আমাদের মনে হচ্ছে এটা অ্যাকচুয়াল প্ল্যাটফর্ম। তার কারণটা আমি তোমায় বলি, ভারতবর্ষটা তো পৃথিবীর বুকে এইভাবে উঠে আসার কোনো জায়গা নেই। পাড়ার একটা বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে কোনো কম্পিটিশনে নাচ করেছে, সেখান থেকে পরিকাঠামোর মধ্যে দিয়ে এসে স্টার হয়েছে, এরকম ইতিহাস আমার অন্তত জানা নেই। তো আমরা যখন একটা রাস্তা তৈরি করেছি এখনো পর্যন্ত, রাস্তাটা হতে পারে কচকাদা, ঢালাই রাস্তা নাই হতে পারে, অসুবিধা কিচ্ছু নেই, কিন্তু রাস্তা তো করেছি। ইন্ডাস্ট্রিতে যেখানে কোনো রাস্তাই নেই, তাহলে যখন আমরা একটা মাটির রাস্তা তৈরি করবো বা কচকাদা রাস্তা তৈরি করবো, আমরা তো তখন বলবো যেটা অ্যাকচুয়াল প্ল্যাটফর্ম বা অ্যাকচুয়াল রাস্তা। যখন কেউ ঢালাই রাস্তা তৈরি করবে বা পিচ রাস্তা তৈরি করবে, তখন বলবো না ওটা অ্যাকচুয়াল রাস্তা, আমাদেরটা আরো ডেভেলপমেন্ট করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত যেটা দাঁড়িয়ে আছে, এরকম কোনো কোম্পানি নেই, সকলে কি করে একটা অডিশন করে, সেই অডিশনে দেখে নেয়, সেই অডিশনে পৌঁছানোর সবার পক্ষে সম্ভব নয়। আজকে তুমি নিজে বাঁকুড়া জেলা থেকে বিলং করো, বাঁকুড়া জেলার কটা ছেলেরই খবর পায় যে একটা ইন্ডাস্ট্রিতে অডিশন হচ্ছে? তাহলে সে আসবে কিভাবে? সেখানে দাঁড়িয়ে তার মানে কোনো রাস্তা নেই। লক্ষ্য আছে, স্বপ্ন আছে, রিয়ালিটি নেই। লক্ষ্য আছে, স্বপ্ন আছে, রিয়ালিটি নেই, রাস্তা হচ্ছে রিয়ালিটি। আমাদের লক্ষ্য আছে, স্বপ্ন আছে, রিয়ালিটি হচ্ছে ফেস্টিভ্যাল। আমরা তোমার কাছে যাচ্ছি, তুমি এসো, তোমাকে আমরা ওখানে দেখবো যদি পারি। কারণ এটা শুধু মুখে বলছি তা নয়, তুমি ধনবাদ থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, ইউপি থেকে শুরু করে খোঁজ নিতে পারো, বা প্রাইজগুলো সেই কথা বলে। আমরা কিন্তু যাই সবার মধ্যেখানে, এবং আমি নিজে গিয়ে সেখানে বসে থেকে আলোচনা করি। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আমাদের অডিশন বলো বা আমাদের এই তুমি ট্রেনিং পিরিয়ড বলছো, এখানে কেউ ভালো করে বলতে পারবে না তাদের পয়সা করে খরচা। আমরা মানুষকে নিয়ে চলি, আমরা মানুষকে নিয়ে চলি। সুতরাং আমরা যে রাস্তাটা শুরু করেছি, এখনো পর্যন্ত অন্য কোনো রাস্তা দেখতে পাইনি বলে আমরা এটাকে অ্যাকচুয়াল প্ল্যাটফর্ম বলছি। যখনই এটার থেকে উন্নত কোনো রাস্তা তৈরি হয়ে যাবে, আমি তো বোকা না, এটাকে অ্যাকচুয়াল প্ল্যাটফর্ম বলবো। তো আশা করি অনেকগুলো প্ল্যাটফর্ম হয়তো তৈরি হবে ভবিষ্যৎ, মানে আগামী দিনে অনেক প্ল্যাটফর্ম তৈরি হবে। তখন আমি আবার নিজে বসেই বলবো যে না, এটা অ্যাকচুয়াল প্ল্যাটফর্ম নয়, অ্যাকচুয়াল প্ল্যাটফর্ম অন্যগুলো রয়েছে, আমরা ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকেই অ্যাকচুয়াল প্ল্যাটফর্ম বলবো। আমরা যদি 2019-এ তুমি ধরো, আমরা কিন্তু ডিআরএস করতে গিয়ে একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমরা কেন সঞ্চয় করেছি তোমাকে বলি, আমরা ফেস্টিভ্যাল থেকে বেশ কিছু ছেলে মেয়ে উঠে এসেছে, এবং আমাদের মধ্যেই একটা আলোচনার মাধ্যমে বলা হলো ঠিক আছে, আমরা বেশ কিছু আর্টিস্টকে আমরা হায়ার করব। আমরা করেওছি, সেক্ষেত্রে তাদেরকে হায়ার করা মানে পেমেন্ট দিয়ে কাজ করানো। সেই কাজ করতে গিয়ে আমরা দেখেছি অনেক রকম সমস্যা হয়েছে, বেশ কিছু নয়ছয় হয়েছে। কোম্পানি আর্টিস্ট পেমেন্ট পায়নি, কোম্পানি পেমেন্ট দিয়েছে, মধ্যখানে গন্ডগোল হয়েছে। এগুলো সমস্যার সমাধান আমরা করতে পারি। তো ব্যক্তিগতভাবে আমিও একটা বছর একটুখানি সমস্যার মধ্যে দিয়ে গেছি, এবং বিভিন্ন কারণ আমরা দেখেছি এগুলো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। কিন্তু 2019-এর যে ডিআরএস যে টিমগুলো তোমরা দেখাচ্ছ, যে টিমগুলো হয়েছিল, সবকটা আর্টিস্টের মধ্যে আমরা যতটুকু যোগ্যতা বুঝেছিলাম সেই অনুযায়ী কাজ আমরা প্রোভাইড করার চেষ্টা করেছি। যারা পায়নি তারা অনেক রকম কথা বলেছে, আমাদেরকে নিয়ে অনেক আলোচনা করেছে, আমাদেরকে অনেক হেয় করবার চেষ্টা করেছে, ছোট, আমরা কখনো কোনো উত্তর দিই। কিন্তু আমার প্রশ্নটা সেখানে নয়, তোমরা যে প্রশ্নগুলো করছো বা আজকে আমি উত্তর দিচ্ছি, যারা ধরো আমাদের কাছে 2019-এর ডিআরএস করেছিল, আমার মনে হয় তাদের মধ্যে বেশ কিছু কেন বলবো, ম্যাক্সিমামেরই এটাই ছিল সব থেকে বড় কাজ। কেন তোমাকে আমি প্রথমেই বলেছিলাম যে আমরা খুব বেশি লোকের মধ্যে ডিআরএস পৌঁছাতে পারিনি, সঠিক কারণটা বোঝাতে পারিনি। কারণ 2019-এ যারা ডিআরএস করলো তারা অনেক বড় বড় কথা বললো,
আমাদেরকে ছোট করবার চেষ্টা করলো, অনেক কিছুই করলো। আমরা ঠিক 1 বছর বাদে ডিআরএস 2020 যখন করতে যাচ্ছি তখন নিজেদেরকে ছোট মনেও করে নিতাম হয়তো, কিন্তু যদি আমরা দেখতাম সেই ব্যক্তিগুলো বা সেই ব্যক্তিবর্গ বা অভিনেতা অভিনেত্রীগুলো এই 1 বছরে বিশাল কিছু একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, বিশাল কিছু একটা জায়গায় পৌঁছে গেছে। কিন্তু বিশ্বাস করো, ডিআরএস ছাড়া তাদেরকে কোথাও একবারও মুখও দেখা যায়নি। তারা ডিআরএসটাকে ভরসা করতে পারলো না, তারা একটা আলোচনার মধ্যে থাকতে পারলো না। যদি থাকতো, তুমি নিজে জানো, অলরেডি 4 থেকে 5খানা প্রজেক্ট আমাদের রিলিজ হতে চলেছে। কাদের নিয়ে হচ্ছে? সেই ব্যক্তিগুলোকে নিয়ে হচ্ছে যারা 2019 এবং 2018 ডিআরএস করেছে। তাহলে তাদেরকে নিয়ে যখন আমরা করছি, যারা বেরিয়ে চলে গেল, যারা ভাবলো যে না এটা নয়, আমরা ঠিক প্ল্যাটফর্মে আছি, ঠিক রাস্তাতেই আছি, তাদের জন্য আমাদের অন্য কিছু নয়, একটা আফসোস থাকে, দুঃখও থাকে যে তারা সঠিকটা বুঝলো না। যে কোনো জিনিস বুঝতে একটু সময় লাগে। আশা করি তাদের শুভবুদ্ধি আবার উদয় ঘটবে, বুঝবে, বুঝে এসে নিশ্চয়ই প্ল্যাটফর্মের মধ্যে দিয়েই যাবে। হঠাৎ করে গিয়ে কোথাও কিছু হয় না। এত কথা বলছি ইন্ডাস্ট্রি নিয়ে, একটা কথা বলে রাখি, ইন্ডাস্ট্রি যতই খারাপ হোক যাই হোক, ইন্ডাস্ট্রি কিন্তু যোগ্য লোকেদেরকে যোগ্য জায়গা দিতে জানে। বাকি যারা ভাবে, আমি আমাদেরই কোম্পানি ফেসবুকে দেখছিলাম অনেকে লেগে মেন স্ট্রিম, হ্যানা স্ট্রিম, তারা স্ট্রিম, তাদেরকে প্রশ্ন করে তারাও মেন স্ট্রিম কোনটা বলতে পারবে না। মেন স্ট্রিম আবার কি? টালিগঞ্জে স্টুডিও ভাড়া করে একটা শুটিং করলে মেন স্ট্রিম হয়ে গেল। আমি দেখবো না যে আমার অভিনয়টা বা আমার তৈরি প্রোডাকশনটা বা ছবিটা 7 দিন হলে চলছে। মেন স্ট্রিম তাকেই বলবো, অনেকগুলো প্রাইজ পেয়ে এসেছে। মেন স্ট্রিম তাকেই বলবো, দর্শক মাতামাতি করছে, হ্যাঁ আছে। তাহলে মেন স্ট্রিম বলে ওরকম ভাবে কিছু বলার নয়। ফ্লপ, হিট আর সুপার ফ্লপ বা সুপার হিট, এটা বলতে পারি আমরা। ডিআরএস এখনো পর্যন্ত আমি বলবো আমার ভাষা দিয়ে বলো ফ্লপ। ভারতবর্ষে 130 কোটি লোকের মধ্যে যদি 0%-এর মধ্যে না পৌঁছাতে পারি, তাহলে তাদেরকে ফ্লপই বলবো। তার মানে ডিআরএস মেন স্ট্রিমে নেই, এটা যদি কেউ ভাবে সেটা ভুল। ডিআরএস ডিআরএস কাজ করছে, যদি হিট হবে সেদিন এটা মেন স্ট্রিম হবে, এটা নয়। যারা কাজ করছে, আমি বা আমার মতো অনেক প্রডিউসার আছে বা অনেক প্রোডাকশন হাউস যারা কাজ করছে, প্রত্যেকেই মেন স্ট্রিম। সকলের উদ্দেশ্য এক, যে আমার তৈরি প্রোডাকশনটা দর্শকের ভালো লাগবে। দর্শক নিচ্ছে না, সে ফ্লপ হচ্ছে, তার মানে তাকে ছোট করে বলে দেবো না মেন স্ট্রিমের নয়, কিছু স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ জুড়ে দেবো, সেটা ঠিক নয়। এগুলো যারা করে তাদের অভিনয় সচেতনতা নিয়ে আমার প্রশ্ন থাকে, যে তারা অভিনয়টা কতটুকু বোঝে, তারা কালচারটা কতটুকু বোঝে। সুতরাং এইসব আর্গুমেন্টে গিয়ে লাভ নেই। একটা রাস্তা তৈরি হচ্ছে, কেউ সহযোগিতা করলেও এই রাস্তা তৈরি হবে, না করলেও হবে। এবছর 12টা টিম নিয়ে হচ্ছে, আগামী বছর 36টা টিম নিয়ে ডিআরএস হবে। তাহলে ডিআরএস সফল হবে আস্তে আস্তে। হ্যাঁ, সময় লাগবে, এক্ষুনি কিছু হবে না, সময় লাগবে। যার ধৈর্য আছে সে সঠিক প্ল্যাটফর্ম ধরে এগোবে, না থাকলে সে তার মতো উদ্ভ্রান্তের মতো হাত রাখবে। আমাদের তো কিছু করার নেই, সেখানে কাউকে জোর করে আমরা বোঝাতে যাবো। तो हमें पता चला कि क्यों डीएलएस को एक्चुअल प्लेटफॉर्म कहा जाता है। तो जैसा कि मुझे अभी समझ में आया बेसिकली कि जो लोग सिटी से बिलोंग करते हैं और उनका सपना रहता है कुछ करने का, लाइक ग्लोबल वर्ल्ड में अपना फ्यूचर बनाने का, सिर्फ उनके लिए ही नहीं, बेसिकली मुझे ऐसा लगा कि जो लोग काफ़ी डिस्ट्रिक्ट से हो या फिर छोटे मोटे गांव होते हैं जहाँ से वो लोग सपने देखते हैं, क्योंकि हमें पता है सपने तो हर कोई देखता है, और इसीलिए वो कहीं अपने ही गांव में जाके कहीं छोटे से डांस स्कूल में वो डांस सीखता है, कोई सिंगिंग करने का जिसका शौक होता है वो गाना सीखता है, कोई पेंटिंग सीखता है। इवन वहाँ पे भी बहुत सारे ऐसे लोग होते हैं जिनको एक्टिंग का भी काफ़ी शौक होता है कि हम भी जाएंगे बड़े सिटीज़ में एंड हीरोइन बनना या फिर हीरो बनना, ऐसे सपने बहुत लोग देखते हैं। एंड मेरे कैलकुलेशन के हिसाब से जैसा मुझे लगता है कि ज़्यादातर जो क्राउड होते हैं जो उठ के आते हैं वो छोटे छोटे गांव से ही उठ के आते हैं। तो अभी हमें पता यही लगा कि ये जो डीआरएस है, जो फेस्टिवल है, ये एक्चुअल उन्हीं के लिए ज़्यादा फायदेदायक है, क्योंकि उनको रास्ता नहीं मिलता
क्योंकि सिटीज में जो रहते हैं उनको तो फिर भी पता चल जाता है कि कौन से प्रोडक्शन हाउस में जाना है, कौन से प्रोडक्शन हाउस में नहीं जाना है, या फिर कैसे वो शुरुआत करे। बट जो लोग गांव में रह के, तो ओवरऑल बेसिकली हम ये कह सकते हैं कि ये जो प्लेटफॉर्म है, ये जो स्ट्रक्चर है डीआरएस का, फेस्टिवल का, कल्चरल फेस्टिवल का, ये ज्यादातर इसका जो भी लाभ है वो उठा सकते हैं जो जितने भी लोग गांव से आते हैं, छोटे मोटे जगहों से जो बिलोंग करते हैं, उनके जो सपने होते हैं वो लोगों के लिए ज्यादा ये फायदेदायक है। बिकॉज फेस्टिवल जो है वो हर डिस्ट्रिक्ट में होता है, आपको कहीं जाने की जरूरत नहीं है, आपके पास ये फेस्टिवल आता है और आप वहाँ से अपना जर्नी जो शुरुआत कर सकते हैं। तो हमें पता चल चुका है कि डीआरएस का एक्चुअल वे कैसा है, कैसे हम आगे बढ़ सकते हैं। तो फिलहाल के लिए चलिए चलते हैं एक थीम के पास। 2090 का एक थीम हम लोग अभी देखते हैं एंड देन उसके बाद फिर से हम अपने क्वेश्चंस के पास आएंगे एंड और भी बहुत सारी नई नई चीज़ें हम जानने की कोशिश करेंगे। तो चलिए अभी फिलहाल के लिए देख के आते हैं एक थीम। जीना जीना रे उड़ा गुलाल माई तेरी चुनरिया लहराए। जीना 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 रे उड़ा गुलाल माई तेरी चुनरिया लहराए। रंग तेरी रीत का, रंग तेरी प्रीत का, रंग तेरी जीत का है लाई लाई लाई। रंग तेरी रीत का, रंग तेरी प्रीत का, माई तेरी चुनरिया लहराए। जब जब मुझ पे उठा सवाल माई तेरी चुनरिया लहराए। जीना जीना रे उड़ा गुलाल माई तेरी चुनरिया लहराई। जग से हारा नहीं मैं, खुद से हारा हूँ माँ। एक दिन चमकूंगा लेकिन तेरा सितारा हूँ माँ। माई रे माई रे तेरे बिन मैं तो अधूरा रहा। माई रे मुझसे ही रूठी मेरी परछाई। ओ मेरी परछाई तेरा ख्याल मारी तेरी चुनरिया लहराए। जीना 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 रे उड़ा गुलाल माई तेरी चुनरिया लहराए। रंग तेरी रीत का, रंग तेरी प्रीत का, रंग तेरी जीत का है लाई लाई लाई। रंग तेरी जरूर बताइएगा एंड चलिए
तो सर बेसिकली लक्ष्मीकांता फिल्म्स एंड म्यूजिक प्राइवेट लिमिटेड एक प्रोडक्शन हाउस है, और जैसे कि हम सभी को पता है, एक्चुअली प्रोडक्शन हाउस मींस लोगों को यही पता है कि प्रोडक्शन हाउस मींस कमर्शियल काम होंगे लाइक मूवी सीरियल्स एटसेट्रा। तो हमने देखा है कि बाकी सारे प्रोडक्शन हाउस की तरह आपके प्रोडक्शन हाउस में कमर्शियल काम के ऊपर ज़्यादा कंट्रीब्यूशन नहीं दिया जाता है, फोकस रहता है डीआरएस के ऊपर। तो कभी आपको ऐसा नहीं लगा कि एज ए प्रोडक्शन हाउस आपको कमर्शियल कामों में ज़्यादा ध्यान देना चाहिए, या फिर तो नहीं दे के आप डीआरएस पे क्यों ध्यान? মানে এটা আমাদের কখনোই মনে হয়নি। কেন মনে হয়নি তোমায় বলি। এক একটা কোম্পানির একটা উদ্দেশ্য থাকে। আমাদের উদ্দেশ্য সবসময় থেকেছে হচ্ছে একটা সঠিক পরিকাঠামো তৈরি করা। এটা আসে প্রত্যেকে জানো, যেটা আসে হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে। যদি তুমি আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু খোঁজ খবর নাও, আমাদের টোটাল পরিবারটাই একটু নাটকের কালচারের সঙ্গে যুক্ত থাকা পরিবার। আমার দাদু, আমাদের নিজেদের আজকে লক্ষ্মীকান্তা ফিল্মস এন্ড মিউজিক প্রাইভেট লিমিটেড তুমি যেটা দেখছো, আমার দাদুর নামে দেওয়া আছে। আমার যিনি বাবার বাবা ছিলেন আর কি, উনি নিজে নাটকের গ্রুপ চালাতেন। ইনফ্যাক্ট আমার বাবা মার পরিচয়টা ওই নাটকের গ্রুপ থেকে। তারপরে তাদের বিবাহ হয়, সমস্ত কিছু। সুতরাং আমরা টোটাল বেড়ে ওঠাটা আমার বা আমাদের পরিবারের চলাটা, এবং তুমি এখনো আমাদের আশপাশে বাড়ির খোঁজ নিলে দেখতে পাবে যে ক্লাবগতভাবে আমরা বছরে একটা কালচারাল শো করি, সেখানে আমাদের পরিবারের কন্ট্রিবিউট থাকে, বা আমাদের যারা আত্মীয় স্বজন সবাই মিলে সেখানে মাতামাতি করে। গান বাজনার রেয়াজটা আমাদের বাড়িতে ছোট থেকেই দেখেছি, নিজেরা একটা গান বাজনা মিউজিক বাজানো। এই সমস্ত কিছু থেকে আমাদের সবসময় মনে হচ্ছে একটা পরিকাঠামো তৈরি করা। আমাদের কখনোই মনে হয়নি যে বিজনেস করে একটা সিনেমা তৈরি করে, যদি আমরা সিনেমা করি বা সিরিয়াল করি, যেটাই করি না কেন আমরা টোটালটাই করবো। প্রথম যেটা মাথায় রাখবে, দেখো ব্যবসা হাউস যেটাই থাকুক না কেন, ব্যবসা মানে হচ্ছে মুনাফা। কিন্তু তার সাথে সাথে যতটুকু আমরা জানি বা আমার যতটুকু জ্ঞান আছে, মুনাফার সাথে সাথে সামাজিক দায়বদ্ধতার একটা থাকে। আমার মনে হয় আমাদের কোম্পানি সামাজিক দায়বদ্ধতাটাকে পূরণ করার চেষ্টা করছে। মুনাফা তো অবশ্যই হবে। তো শুধু কমার্শিয়াল কাজ বা কমার্শিয়ালের দিকে গিয়ে এই মুহূর্তে তো আমাদের খুব একটা ইন্টারেস্ট ছিল না কোনোদিন। আমরা ডিআরএস এর উপরে ফোকাস করব, এবং আগামী দিনে চাইবো ডিআরএস এর মাধ্যমে প্রচুর ছেলে মেয়ে উঠে আসুক, ইন্ডাস্ট্রিতে কাজ করুক। তখন এটাই আমাদের সফলতা। যদি আজকে 100 জন ছেলে মেয়ে ইন্ডাস্ট্রিতে ডিআরএস এর মাধ্যমে উঠে আসে এবং কাজ করে, তার মানে লক্ষ্মীকান্তা ফিল্মস এন্ড মিউজিক প্রাইভেট লিমিটেড সফল হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। ওই জন্য আমরা কখনোই কমার্শিয়ালের দিকে খুব একটা ঝুঁকি নিই। তার মানে করবো না এটাও বলছি না, অবশ্যই আমরা করছি, কারণ আমাদের ছেলে মেয়েগুলোকে আমাদের সুযোগ দিতে হবে। এবং তুমি যে কথাটা বলছো যে স্ট্রাকচার নেই বা পরিকাঠামো দেখো আছে, না এত বড় বড় অভিনেত্রী উঠে আসতো না ভারতবর্ষে বা পৃথিবীর বুকে, কিন্তু সঠিকভাবে সেটাকে ইউটিলাইজ করা। मेरा क्वेश्चन है, अभी भी आपने कहा कि इंडस्ट्री में आने का कोई एक्चुअल सिस्टम नहीं है, तो मैं यहाँ पे थोड़ा सा पूछना चाहती हूँ, क्योंकि हम सभी को पता है कि इंडस्ट्री में आने के लिए सिस्टम है, जैसे कि हम लोग जानते हैं नॉर्मली, मैं आपसे वही बात कर रही हूँ, काफ़ी लोग जानते हैं, नॉलेजेबल है कि ऐसे काफ़ी सारे बड़े बड़े इंस्टीट्यूट हैं जहाँ से बहुत बड़े बड़े अभिनेत्री अभिनेता निकले हैं, और आज के डेट में वो इंडस्ट्री के एक जाने माने हस्ती है। तो कैसे मान ले कि आपका जो डीआरएस है यही एक्चुअल सिस्टम है और कोई सिस्टम है ही नहीं? এটা একটু বোঝাপড়ার ভুল হচ্ছে। কেন বোঝাপড়ার ভুল হচ্ছে বলছি তোমায়। আমি কিন্তু একবারও বলিনি সিস্টেম বা স্ট্রাকচার নেই। আমি কি বললাম, আমার পরিষ্কার বক্তব্যটা হচ্ছে, তোমাকে আমি একদম উদাহরণস্বরূপ তুলে ধরতে পারি। ধরো তুমি আজকে ডাক্তারি পড়েছো, তবেই তো তুমি ডাক্তার তৈরি হচ্ছ। এমন কোন উদাহরণ কি তোমার পৃথিবীর বুকে তথা ভারতবর্ষ থেকে ছেড়ে দাও, পৃথিবীর বুকে তোমার কাছে আছে বিনা ডাক্তারি করে ডাক্তার তৈরি হয়েছে? তুমি যেমন বলছো অনেকে ইনস্টিটিউট থেকে বেরিয়ে এসে আজকে ইন্ডাস্ট্রিতে নাম করেছে, নাম করে তারা অনেক বড় জায়গায় অ্যাচিভ করেছে। আমি তো তোমাকে তার বিপরীতে বলতেই পারি যে তার পার্সেন্টেজটা অনেক বেশি যারা কোনো ইনস্টিটিউটে যায়নি, সরাসরি সুযোগ নিয়েছে, যারা নাম করছে, যাদেরকে নিয়ে দর্শক মাতামাতি করছে। তার মানে বলছি না তাদের যোগ্যতা নেই, তাদের যোগ্যতা আছে, তবেই দর্শক মাতামাতি করছে, কিন্তু তারা কোনো সিস্টেমের মধ্যে দিয়ে আসে। তা তুমি যদি আজকে বলো যে 5 জনের নাম যারা ইনস্টিটিউট থেকে এসে বড় বড় জায়গায় পৌঁছেছে, আমি তোমাকে এখন 50 জনের নাম বলবো যারা হচ্ছে কোনো ইনস্টিটিউট যায়নি, সরাসরি এসছে, অডিশন দিয়ে এসছে। তাহলে আমাকে তুমি বুঝিয়ে দাও এটা কি সিস্টেম হলো? সিস্টেম কোনটাকে বলবো? বারবার ধরে বলছি, ডাক্তারি পড়ছে,
ডাক্তারি পড়ার পরে সে মেডিকেল জুনিয়র হিসেবে কিছুদিন কাজ করছে, তারপরে সে এক জায়গায় রিক্রুটমেন্ট হচ্ছে, তার পেশাটাকে আগে নিয়ে যাচ্ছে। কিন্তু অভিনয় জগতে এই পেশাটা কোথায়? যারা তুমি এসছে, কাজ করছে, পরিকাঠামোর মধ্যে দিয়ে এসছে, তাদের ব্যাপারটা আলাদা। আর যারা ধরো কোনো ইনস্টিটিউটের মধ্যে দিয়ে আসেনি, তাদের ব্যাপারটা তারা সিস্টেমের বাইরে রইল। তাহলে এই পার্সেন্টেজটাই বেশি। ডিআরএস কে কেন অ্যাকচুয়াল প্ল্যাটফর্ম বলছি? ডিআরএস যারা করবে, আমার কোম্পানিতে যারা আর্টিস্ট হিসেবে কাজ করবে, তাদেরকে ডিআরএস এর মধ্যে দিয়ে আসতে হবে। ডিআরএস এর বাইরে থেকে কোনো রকম ভাবে কোনো আর্টিস্ট এখানে ঢুকতে পারবে না। তুমি 2019 এর ফেসবুকটা ঘেটে নাও পুরোপুরি, প্রত্যেকে ডিআরএস এর স্ট্যাম্প মেরে আইডি দিতে বলেছিলাম আমরা। তুমি অ্যাজ এ অ্যাক্টর তুমি ডিআরএস করেছো, করে তুমি আমাদের প্রোডাকশনের যে কোনো প্রজেক্টে কাজ করছো। ডিআরএস ছাড়া সম্ভব নয়। যাতে আগামী দিনে কেউ না বলতে পারে, তাহলে তোমরা যে ইন্ডাস্ট্রির কথা বলছো, সেই ইন্ডাস্ট্রিতে সিস্টেমেও আসছে, আবার সিস্টেমের বাইরেও লোক আসছে। আমি যে সিস্টেমের কথা বলছি, সেখানে আমার যে ইন্ডাস্ট্রির কথা আমি বলছি, আমি যে হাউসের কথা বলছি, সেখানে সিস্টেমের বাইরে কেউ আসবে না। তাহলে এই কারণেই পর্যন্ত বলছি তো বারবার করে, এটা মাটির রাস্তা। আমি কখনোই বলছি না ডিআরএস প্ল্যাটফর্মটা খুব হাই প্ল্যাটফর্ম, খুব তোমার সুন্দর ঢালাই করা রাস্তা বা পিচের রাস্তা। আমি বলছি মাটির রাস্তা। আরো যদি তুমি পেছনে যাও, বলো কচ ঢালা রাস্তা, যেখানে পা কেটে যায়। কচ সম্বন্ধে সবার আইডিয়া নেই, গ্রাম বাংলার লোকেরা বুঝতে পারবে, বা আমরা যারা উঠে এসেছি গ্রাস লেভেল থেকে তারা বলতে পারবে। কচ মানে হাঁটতে গেলে নোক উঠে যায়, পা কেটে যায়। ডিআরএস সেই রকম একটা রাস্তা, কিন্তু রাস্তা ইন্ডাস্ট্রিতে সেই রাস্তা কথাটাই নেই। যারা আসছে, বিভিন্ন ইনস্টিটিউটে পড়াশোনা করছে, কয়েকজন উঠে আসছে, কিন্তু যারা তার থেকে বেশি সংখ্যক অংশ আসছে, যারা কোনো এইসব নিয়ে নলেজই নেই কোনো রকমই, তাদের দেখলে আমাদের একটু হলেও গায়ে লাগে। তাদের অনেক পয়সার মালিক হয়ে যেতে, তার জন্য গায়ে লাগছে না। বিনা কোনো রকম কষ্ট না করে, তারা অভিনয়টা নিয়ে ছোট থেকে না কোনো কিছু করে একটা ভালো জায়গায় অ্যাচিভ করে যাচ্ছে, শুধুমাত্র কিছু দর্শকের কাছে ভালো লাগার মধ্যে দিয়ে। দেখো, এই কারণেই কিন্তু আজকে একটা দেখা গেছে, অনেক কেবল টিভির দোষ দেয়, অনেক কিছু দোষ দেয়, হলের বাইরে যে লম্বা লাইন, টিকিট ব্ল্যাকের লাইন, সেগুলো কিন্তু নেই এখন। আরো যদি পরিষ্কার করে বলতে চাই, মানুষকে উল্টো পথে চালিত করা হয়েছে। অরিজিনাল অভিনয় তুমি থিয়েটারে পাবে, থিয়েটারের হলগুলো ফাঁকা পড়ে থাকে। একটা ভুলভাল টেকনিক্যাল অভিনয়ের মধ্যে দিয়ে মানুষকে আবদ্ধ করে ফেলা হয়েছে। যারা আমরা অভিনয়ের মধ্যে একটু বড় হয়েছি, তাদের এগুলো গায়ে লাগে। সেই কারণেই আমরা এই প্ল্যাটফর্মটার উপর জোর দিয়েছি। এবার যদি ইন্ডাস্ট্রিতে কোনো ভালো, আমিও চাই আরো ভালো প্ল্যাটফর্ম তৈরি হোক, আমাদের থেকে আরো ভালো প্ল্যাটফর্ম তৈরি হোক, আরো বেশ কিছু লোকজনের মধ্যে দিয়ে আসুক। তবে আপাতত আমার নজরে ডিআরএস এর মধ্যে দিয়ে যারা আসবে, তারা সঠিক রাস্তা পাবে। হ্যাঁ, এক্ষুনি কিছু হয়ে যাবে না, একটা লং টার্ম প্রসেস। এই প্রসেসের মধ্যে কিন্তু রাস্তা পাবে। একটা সময় আসবে, দেখবি যে ডিআরএস কে আমি আজকে অ্যাকচুয়াল প্ল্যাটফর্ম বলছি, তুমি এবং প্রত্যেকে অ্যাকচুয়াল প্ল্যাটফর্ম বলতে অ্যাকচুয়ালি কোনো রকম ভাবে কুণ্ঠাবোধ করবে না, বলবে না এটাই অ্যাকচুয়াল প্ল্যাটফর্ম। ऑब्वियसली हम भी चाहते हैं कि इंडस्ट्री में आने का एक सही वे हो, एक सही रास्ता हो, जहाँ से किसी को ठगना ना पड़े, जहाँ से किसी को प्रॉब्लम्स ना फेस करना पड़े, स्मूथली आगे वो बढ़ सके। बट एक छोटा सा क्वेश्चन मेरे दिल पे आया कि ठीक है, बाकी सारी चीजें तो समझ में आती है, बट क्या जो लोग डीआरएस पे आते हैं, उन सभी को चांस मिलता है आगे बढ़ने का, या फिर उन सभी का एक कोई गारंटी दे सकता है कि हाँ, जो लोग डीआरएस के प्लेटफॉर्म तक पहुंचते हैं, फेस्टिवल से डीआरएस तक, उन सभी को अब कुछ ना कुछ फ्यूचर मिलेगा? তোমার প্রশ্নের মধ্যে তোমার উত্তর লুকিয়ে আছে। প্রথম কথা বলি যে ডিআরএস থেকে সবাই সুযোগ পাবে কি না পাবে, অবশ্যই সুযোগ পাচ্ছে। এখন গন্ডগোলটা কোথায় হয় জানো তো? আমি আমাকে দিয়ে উদাহরণ দিই। আমি ধরো ডিআরএস করছি, আর করতে করতে ভাবো আমি অনেক বড় হিরো। আমার ভাবনার কাছে আমাকে যদি হিরো হতে হয়, তাহলে আমার সমস্ত কিছু হিরোইজম থাকতে হবে। যদি না থাকে, আমি কোনোদিন হতে পারবো না। সুযোগ সবাই পাচ্ছে, কিন্তু কে কত বড় জায়গায় পৌঁছাচ্ছে সেটা কোনোদিন ডিআরএস সিলেক্ট করে না। সেটা নিজেকেই সিলেক্ট করাতে যে আমি কত বড় জায়গায় পৌঁছাবো। তুমি যখন 1 বছর ডিআরএস করছো, তখনই তুমি সুযোগ পেয়ে গেলে। একটা বছর দর্শক তোমাকে দেখছে, হতে পারে তুমি 5 জন দর্শকের সামনে মঞ্চে অভিনয় করছো, সেটাও তো একটা সুযোগ। সেটাও তো একটা, তোমার 5 জনের কাছে তুমি একজন সেলিব্রিটি, যে তোমার অভিনয়টা দেখবার জন্য 5 জন হলে আসছে, হলমুখী হচ্ছে।
এখন মানুষের যদি তাতে মন না ভরে, তারা মনে করতেই পারে আমার কিছু বলো না। ছোট্ট জিনিসগুলোকে দিয়েই তো বড় বড় জিনিস তৈরি হয়। এবং ছোট্ট জিনিসের মধ্যখান থেকে যদি যারা আগের বছর ডিআরএস করেছে, 19 দিন ধরে ডিআরএস করেছে, বা ধরো এবছর যারা করছে 1 বছর ধরে ডিআরএস করবে, এতগুলো শো করবে, করার পরে যদি নিজেকে না নিজে ভাবতে পারে, সেই ভাবনার কাজটা তো আমরা করাতে পারবো না। ওই জন্যই তো তোমাকে প্রথম থেকে বলে আসছি যে ডিআরএস এর সঠিক চিন্তা ভাবনা আমরা সব মানুষের মধ্যে ঢোকাতে পারিনি। আমরা চেষ্টা চালাচ্ছি, কোথাও আমাদেরও ভুল আছে, সেই ভুলটাকে শুধরে নিতে হবে। তুমি যেদিন প্রথম দিন ফেস্টিভ্যালে আসছো, সেদিনকেই কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাচ্ছ। তুমি অলরেডি তোমার ভবিষ্যতে পা দিচ্ছ। কারণ ফেস্টিভ্যালে তুমি যদি ভালো পারফরমেন্স করো, তবেই না তুমি ডিআরএস এর মঞ্চে আসবে। ডিআরএস এর মঞ্চে যখন তুমি চলে এলে, তখন তোমাকে 50 জন দর্শক দেখছে, তারা জাজ করছে। আর যদি তুমি সত্যি ওখানে ভালো যোগ্যতা অনুযায়ী অভিনয় করো, তারা তোমাকে টিভি পর্দায় দেখতে চাইবে। আর আমরাও চাইবো তুমি টিভি পর্দায় আসো, কারণ আমাদের দর্শক ক্যাপাসিটিটা বাড়বে। তুমি যদি না করতে পারো, তারাও তোমায় দেখতে চাইবে না। আর আমরাও চাইবো না যে তোমাকে বড় এইভাবে কোনো রকম প্ল্যাটফর্ম দেওয়া। মানে সবটাই ডিপেন্ড করে নিজের উপরে। আমরা যেটা বলছি, আমরা কোনো ঘরের ভেতরে কোনো অডিশন করি না। ডিআরএসটা ধরো একটা আমাদের অডিশন টাইপেরই, কিন্তু যারা ওপেন পাবলিক ফোরামে, যাতে পাবলিক দেখে তাকে বিচার করতে পারে। তো ডিআরএস যারা করছে কম বেশি, হ্যাঁ, সবাইকে আমরা সুযোগ দিতে পারি না। এই জন্য আমাদের প্রত্যেকটা স্টেটে 6টা করে টিম আছে, এবং 6টা টিমে 15 জন করে থাকে, 6 15 90। একটা স্টেটে 90 জনকে নিয়ে আমরা প্রোডাকশন করতেই পারি, কিন্তু সেটা যদি 900 হয়ে যায়, আমরা তো পারবো না। তাহলে আমাদের সিলেকশনটা আছে 90 জন। সুতরাং যার যার যোগ্যতা, তাকে আরো বেশি করে নাড়াঘাটা করতে হবে, পরে নিজেকেই তৈরি হতে হবে। আমাদের অবধি পৌঁছানো মানে তুমি কাজের মধ্যে চলে যেতে। তুমি লোককে বলতে পারবে যে তুমি ডিআরএস করেছো, বা তুমি প্রোগ্রাম করছো, যেটা তোমার দর্শকরা তোমাকে দেখতে পাবে, এবং দর্শকরা তোমাকে, তুমি দর্শকদেরকে এন্টারটেনমেন্ট দিতে পারবে। तो फ्रेंड्स, अभी भी हमने बहुत सारी बातें की, डीआरएस के बारे में काफ़ी सारी जानकारी हमें मिली। तो बिल्कुल देखना ना भूलिए 28 जून से डीआरएस ऑल इंडिया एक्टिंग टूर्नामेंट। और हाँ, जैसे कि सबको पता चला डीआरएस में कैसे आते हैं, डीआरएस क्या है, तो जिनको जो भी इंटरेस्टेड है, जो आना चाहते हैं डीआरएस के मंच तक, वो ऑब्वियसली फेस्टिवल में पार्टिसिपेट करें। और फेस्टिवल शुरू हो जाएगा अगस्त 2020 से। हमारे आपके डिस्ट्रिक्ट, आपके स्टेट पे फेस्टिवल लेके जो भी इंटरेस्टेड है, जो भी आगे बढ़ना चाहते हैं डीआरएस के मंच के थ्रू, वो रजिस्टर्ड करें अपना नाम और अपने टैलेंट को अभी से प्रैक्टिस करें, जो भी आप करते हो। और चलिए अभी फिलहाल के लिए आप डीआरएस 2019 का थीम एंजॉय करें। एंड मैं फिर दोहराती हूँ, 2020 डीआरएस देखना ना भूलिए 28 जून से। सावन से कहा दिल की आग बुझा, सावन ने कहा चुपके से जल जा। मैंने बादल से कहा दिल की आग बुझा, बादल ने कहा पागल है तू क्या। मैंने सावन से कहा दिल की आग बुझा, सावन ने कहा चुपके से जल जा। मैंने बादल से कहा दिल की आग बुझा, बादल ने कहा पागल है तू क्या। ला 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 हे हा 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 हा। सावन के बस की बात नहीं, बादल के बस का काम
नहीं, इस रोग की कोई दवा नहीं, इस दर्द का कोई नाम नहीं। मैंने जाम से कहा मुझको जलने से बचा, तो जाम ने कहा ले ये आग पी जाओ। मैंने सावन से कहा दिल की आग बुझा, सावन ने कहा चुपके से जल जा। मुझको पीने का शौक नहीं, ये दिल की लगी बुझानी है। आँखों में कितने आंसू है, सागर में कितना पानी है। मैंने सागर से कहा मेरी प्यास बुझा, सागर ने कहा डूब के मर जा। मैंने सावन से कहा दिल की आग बुझा, सावन ने कहा चुपके से जल जा। जिस रोज ये मेरा दिल टूटा, उस रोज बड़ी बरसात हुई। बरसों में उस हर जाई से एक दिन जो मेरी मुलाकात हुई। मैंने उससे भी कहा मेरी क्या है खता,